আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ ক্লাসে আজকে আমরা বাক্যতত্ত্বের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের গ্রামারের মধ্যে আমরা বাক্যতত্ত্বের যে অংশটা আছে সেখান থেকে আজকের প্রথমেই বেসিক আলোচনা করব এবং বাক্যতত্ত্বের অংশে আমাদের দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব থেকে আসা সংজ্ঞামূলক প্রশ্ন, আরেকটা হচ্ছে বাক্য রূপান্তর, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো আমরা রূপান্তর মোটামুটি সামনে পড়বো ইনশাল্লাহ। তো আমাদের মনে রাখতে হবে গ্রামারের মধ্যে, বাংলা ব্যাকরণের যে গ্রামার, এর মধ্যে যতগুলো আইটেমে প্রশ্ন হয় প্রত্যেকটা আইটেমে কমপক্ষে অথবা থাকে। অথবা অর্থাৎ আমরা চাইলে যে কোনো একটা অপশন উত্তর করতে পারবো। ওয়ালাইকুম সালাম, কবিতা জয়েন করছো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, আমরা গ্রামারের মধ্যে যতগুলো আইটেম দেখব অথবা দিয়ে আমাদের একটা করে অপশন দেওয়া থাকবে। আমার যে অপশনই ভালো লাগবে সেই অপশনই আমি কি করব, উত্তর করব। সাপোজ 1 থেকে আমার 10টা আসলো, 1 থেকে 10টা প্রশ্ন আসলো। ওয়ালাইকুম সালাম, সিয়াম জয়েন করছো। 1 থেকে 10টা গ্রামার আসলো, এর মধ্যে প্রতিটা গ্রামারের মধ্যে অথবা থাকবে। চাইলে কেউ মেন প্রশ্ন উত্তর করতে পারো অথবা প্রশ্ন উত্তর করতে পারবা, এটা তোমার নিজের ইচ্ছা, যেটা তোমার সহজ হবে সেটাই। তো আমাদের বাক্যতত্ত্ব যেটা আছে এটার মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন, অর্থাৎ আমাদের সংজ্ঞামূলক উত্তর করতে হয়, আর একটা হচ্ছে বাক্যে রূপান্তর। কিছু কিছু বাক্য দেওয়া থাকবে, সেগুলো রূপান্তর করতে হবে, চেঞ্জ করতে হবে। তো অথবা যে অংশটা সেটা আমরা পরে পড়ব। আপাতত আমরা সংজ্ঞামূলক অংশের গ্রামারটা আমরা আজকে ক্লাস আলোচনা করব। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। আলহামদুলিল্লাহ, প্রায় অনেকে জয়েন করছো, খুশি হলাম। তো তোমরা অলরেডি জানো আজকে আমাদের হচ্ছে পবিত্র রমজানের প্রথম জুম্মা, সেটা অতিক্রান্ত হলো। আলহামদুলিল্লাহ, আমরা এই আজকের দিনটাতে মোটামুটি আমাদের এই অনলাইনে নতুন একটা প্রোগ্রাম অফলাইন শুরু করেছি। প্রত্যেকের কলেজের সিলেবাস মতো সুন্দরভাবে সবাইকে পড়াটা বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, প্রায় অনেকে পড়া কমপ্লিট করে আমাকে পড়া দিয়েছো, সামনে তোমরা ইনশাআল্লাহ দিবা। তো তোমরা একটু কষ্ট করে অনলাইনের পাশাপাশি এখন থেকে অফলাইনের প্রত্যেকের কলেজের সিলেবাস মতো আমাদের কাছে পড়ার চেষ্টা করবা। তো সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা ক্লাসে উপস্থিত হয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা চেষ্টা করবা মাসে 30 দিন ক্লাস হইলে 30 দিনই ক্লাসে থাকতে ইনশাল্লাহ। যদি মারাত্মক কোনো সমস্যা হয়ে যায় আমাকে জানিয়ে দিবা যে স্যার এই কারণে ক্লাসটা মিস হয়েছে। আমার প্রতিটা ক্লাসই রেকর্ড করা থাকে, ইউটিউবে দেওয়া থাকে, আমি ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা বাসায় বসে বসে দেখে নেবা। আর ক্লাস শেষে যে নোটটা আমি করি সেই নোটটা দেখে বাসায় লিখে নিবা। আর যে HWগুলো দেই ক্লাস শেষে সেগুলো প্র্যাকটিস করে আমাকে দেখাবা, তাহলেই না। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের বাক্যতত্ত্ব থেকে আসা সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো সেগুলো কিভাবে আমরা উত্তর করব পরীক্ষার সময়, আর কোন কোন সংজ্ঞামূলক আসে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো চলো আমরা এখন শুরু করতেছি আমাদের মূল আলোচনা। সবাইকে আমি একটু বলবো, একটু সবাই মনোযোগ দিয়ে আমার কথাটা শুনো। সবার স্ক্রিনটা কেমন দেখা যাচ্ছে আমাকে একটু যদি বলতা, কেমন দেখতে পাচ্ছ এটা আমাকে জানাও। আচ্ছা, থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করতেছি। আমাদের বোর্ড পরীক্ষাতে আমাদের সংজ্ঞামূলক যে প্রশ্ন, এটার মধ্যে যে ইম্পর্টেন্ট যে সংজ্ঞাটা পরীক্ষা আসে সেটা হচ্ছে এটা: বাক্য কাকে বলে? আদর্শ বাক্যের গুণ অথবা বৈশিষ্ট্য, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। তবে এই প্রশ্নটা অনেক রকম পেঁচিয়ে ঘুরিয়ে আসতে পারে, কথাটা খেয়াল রাখবা। প্রশ্ন কিন্তু একটাই, বাক্য কাকে বলে এবং বাক্যের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে এগুলো বিবরণ সহ লিখো, এটা হচ্ছে প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে। কীভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসে সেগুলো আজকে আমরা ক্লাসে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো একটু আমাকে জানাও ক্লাসে মোটামুটি যারা জয়েন করছো মোটামুটি আমার এই কথাটা বুঝতে পারলা কিনা। ওকে, থ্যাংক ইউ। তো রুদ্র স্ক্রিনশট দিও যেহেতু চলে আসছো অনেকেই, থ্যাংক ইউ জয়েন করার জন্য। ওকে, তাহলে দেখি আমাদের প্রথমত বুঝতে হবে এই প্রশ্নটা কত রকম ভাবে ঘুরিয়ে পেঁচে আসতে পারে। দেখো, অথবা দিয়ে তারা বলছে, অথবা বাক্য কাকে বলে, এটা ঠিক আছে। একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা থাকা আবশ্যক উদাহরণ সহ আলোচনা করো। দেখছো, আমাদের প্রশ্ন কিন্তু একটাই, মূল প্রশ্ন হচ্ছে একটাই,
বাক্য কাকে বলে, এর গঠন বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কিন্তু এখানে পরবর্তীতে অথবা দিয়ে আরেক রকম প্রশ্ন বলতেছে, একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকবে সেটাও আমার আলোচনা করতে হবে। তো এই যে কথাটা, একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, এটা আসলে এই বাক্যের আদর্শ গুণ বা বৈশিষ্ট্যের কথাই বলছে, কিন্তু একটু ঘুরায় বলছে প্রশ্নটা। মেন থিম কিন্তু সেম। কথা কি বুঝতে পারছো যা বললাম? জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটু আমরা যদি ফোকাস করি, আমাদের এর পরবর্তী প্রশ্ন কি হইতে পারে। পরবর্তী প্রশ্নে বলতেছে আবার দেখো, বাক্য কাকে বলে। একটি সার্থক বাক্য কি কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লেখো। এখানে লেখছে বৈশিষ্ট্য, এখানে লেখছে গুণ, একই জিনিস, ঘুরে ফিরে যে লাও সে কদু আর কি। আচ্ছা, এরপরে কি হইতে পারে, বাক্য কাকে বলে, একটি আদর্শ বাক্যের কি কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লিখো। এটাও সেম, এখানে লেখছে বাক্য, এখানে লেখছে আদর্শ বাক্যের, এটাই পার্থক্য। সার্থক বাক্য, তারপর সে সার্থক বাক্যে গুণ, আদর্শ বাক্যের গুণ, মানে ঘুরিয়ে ফিরে যে লাভ সে কদু। এরপরে আবার যদি এরকম হয়, একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা আবশ্যক উদাহরণ সহ লিখো, এটাও সেম। অথবা এরকম বলতে পারে, বাক্যের গুণ বলতে কি বোঝায়। দেখো, বাক্যের গুণ বলতে কি বোঝায়, একটি সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্য আলোচনা করো, এটাও একই প্রশ্ন। বাক্যের গুণ বলতে কি বোঝায় আর সার্থক বাক্যের গুণগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এগুলো সব সেম প্রশ্ন। দেখছো কত রকম ঘুরে 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 প্রশ্ন করতে পারে। এগুলো আসলে আমাদের বুঝতে হবে, আমরা যে পড়ি সংজ্ঞাগুলো, সেই সংজ্ঞাগুলোর প্রশ্ন কত রকম ঘুরিয়ে পেঁচে আসতে পারে, এটা আমাকে বুঝতে হবে, ধরতে হবে, দেন আমি উত্তর করব। কারণ আমাদের একটা প্রশ্ন, গ্রামারের একটা প্রশ্ন অনেকভাবে ঘুরে পেঁচে আসতে পারে, সেটা যদি ধরতে না পারি আমরা একটার জায়গায় অন্যটা লিখে আসবো, সেটা সবচেয়ে বড় ভুল হবে। কথা কি বুঝতেছো যা বললাম? প্রথমত প্রশ্ন ধরতে হবে, তারপর হচ্ছে বাকিগুলা। আচ্ছা, এরপরে দেখি পরবর্তী বলছে, বাক্য বলতে কি বুঝো, একটি সার্থক বাক্যে কয়টি গুণ ও কি কি থাকবে উদাহরণ সহ লিখো, এটাও সেম। এবং পরবর্তী বলতেছে, অথবা কোন কোন বিষয়ের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করো। এটা কিন্তু ডিফারেন্ট একটা বিষয়, কোন কোন বিষয়ের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে, এটাও কিন্তু ওই একই প্রশ্ন। তো দেখছো আমাদের কতগুলো অথবা দিয়ে প্রশ্ন আসতেছে। তো দেখো, এই যে প্রশ্নটা আমরা এতক্ষণ ধরে বক বক করলাম, এটা উত্তর কিন্তু ছিল এখান থেকে শুরু, যে মেন প্রশ্ন এটা 1 2 3 4 5 6 7, অর্থাৎ একটা প্রশ্ন 7 রকম ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, 7 রকমভাবে বলতে পারে। 7 রকমভাবে বললেও এর উত্তরটা কিন্তু একটাই হবে, বা মেন থিম কিন্তু একটাই হবে। এটা তোমাকে বাংলা ব্যাকরণে বুঝে পড়তে হবে, প্রতিটা গ্রামারের সঙ্গে ভেবে পড়তে হবে কি কিভাবে ঘুরে পেঁচা প্রশ্ন করতে পারে। উত্তর সেম, কিন্তু প্রশ্ন চেঞ্জ করে দিবে, একটু ঘুরা দিবে। কথা কি বুঝতে পারছো যা বললাম? আচ্ছা, তো দেখো এই প্রশ্নটা আমার কতবার আসছিল, কত বোর্ড পরীক্ষা আসছিল দেখছো, 2024 সালে, 22 19 16 অনেকগুলো বোর্ড পরীক্ষা আসছে। ওকে, তো এটা আমরা বুঝলাম। এখন আমরা মেন কাজ করি, আমরা তো এখন বকবক করছি প্রশ্ন কেমন হইতে পারে, এখন উত্তরগুলো দেখব। এটা আমরা কিন্তু সেই ছোট্টবেলায় ক্লাস 9 10 থেকে পড়ে আসছি, 9 10 এর আগে 6 7 এর থেকে পড়ে আসছি। তবে এখন যেহেতু বড় হয়েছি, আমাদের একটু সুন্দরভাবে উত্তরগুলো করতে হবে। চলো আমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রথমত বাক্য কাকে বলে, এই উত্তরটা আমরা দিইনি। বাক্য কাকে বলে, তোমরা যদি চাও যে স্যার এখানে যে সংজ্ঞা লেখা আছে আমি এটা দিব না, আমি আমার বইয়ের ভাষার সংজ্ঞা দিব, যে ভাষাটা আমার কাছে সুন্দর লাগে সেটা দিতে পারো, সমস্যা নাই। তবে দেখি এখানে কি লিখছে, যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলা হয়। অর্থাৎ বাক্য হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা যদি মানুষের মনের ভাবকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে সেটাকেই বাক্য বলা হয়। কথাটা আমি আবার রিপিট করতেছি, বাক্য এমন একটা বিষয়, যে বিষয়টা একজন মানুষের মনের ভাবকে, মনোভাবকে, একটা মানুষের মনের ভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে সহায়ক ভূমিকা পালন করে, সেটাকেই বাক্য বলা যায়। কথা কি বুঝতে পারছো? এটা হচ্ছে একবার সিম্পল সংজ্ঞা। ওয়ালাইকুম সালাম, বুশরা জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, সবাই কি বাক্যের সংজ্ঞা বুঝতে পারছো না? এখন বাক্যের সংজ্ঞা যে যেভাবে পারো লিখবা। তোমার তুমি 10 মিনিট দেরি করে ফেলছো, 10 মিনিট বেশি না, 10 মিনিট দেরি হয়েছে, সমস্যা নেই, ক্লাস রেকর্ড চলতেছে, দেখে নিও। ওকে, তো সবাইকে বলতেছি এতটুকু থিম বোঝা হইলে আমাকে বললো যে এই যে বাক্য কাকে বলে এটার মূল বিষয়টা বুঝতে পারছো কিনা। এখন সংজ্ঞা তুমি যেভাবে লিখতে পারো সেভাবে লিখবা, আমি জাস্ট মূল বিষয়টা বুঝাই দিলাম। বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমাদের বাক্যের সংজ্ঞা শেষ,
এখন আমাদের বাক্যের যে কী গুণ থাকবে বা বৈশিষ্ট্য থাকবে সেগুলো আমাদের লিখতে হবে। তো কেউ কি বলতে পারবা, মনে আছে বাক্যের সার্থক গুণ কয়টি ও কি? 3টি স্যার। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। ভেরি গুড, সুন্দর হয়েছে। 3টি, আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। মোটামুটি আমরা সবাই জানি, তারপরও এটা আমরা রিভাইজ করবো এখন। আচ্ছা, এখন আমরা যদি একটা উদাহরণ দেখি বাক্য কীরকম, যেমন চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, এটা হচ্ছে একটা বাক্য, কারণ এই বাক্যের মধ্যে একটা মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, এটা আমরা সবাই জানি, তো এটা একটা বাক্য। এরপরে এখানে আসলে বলতেছে ব্যাখ্যা দিয়ে যে এখানে চন্দ্র, যেটাকে চাঁদ বলি আমরা, চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, এখানে কয়টা পদ যুক্ত হয়েছে? 4টি। চন্দ্র একটি, পৃথিবী একটি, চারদিকে একটি, ঘোরে একটি, 4টি। এখানে 4টি পদ মিলে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, সুতরাং একটি বাক্য হয়েছে। উদাহরণটা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় তোমাকে বুঝাই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র পদকে বাক্য বলতে পারবো না। সাপোজ কেউ যদি বললো স্যার আমি এগুলো কিছুই বলবো না, শুধু বলবো চন্দ্র, তাহলে কি চন্দ্র একটা বাক্য হবে? না, চন্দ্র কিন্তু একটা বাক্য হবে না। কেন? কারণ এই চন্দ্র বললে শুধু চাঁদকেই বোঝানো হয়। এখানে চন্দ্র দ্বারা আসলে কি মিন করতেছি? আমি যে চন্দ্র দ্বারা চন্দ্র পৃথিবীর চারদিকে ঘুরতেছি এটা মিন করি নাকি অন্য কিছু মিন করি, এটা পুরোপুরি ক্লিয়ার না। তবে এটা পদ, এটা বাক্য না। বাক্য হইতে হলে একাধিক পদ থাকতে হবে। শুধু তাই না, এই পদগুলোর মাধ্যমে একটা মনের ভাব প্রকাশ করতে হইতে হবে, তাহলেই তাকে বাক্য বলা হবে। কথা কি বুঝছো? শুধু পদ হইলেই বাক্য হবে না, একাধিক পদে সুবিন্যস্ত নিয়ম থাকতে হবে এবং সেই সুবিন্যস্ত নিয়মে সেই পদ এর সমন্বয়ে একটা অর্থ বুঝাইতে হবে যে হ্যাঁ এটার মিন করছে। অর্থ যদি বুঝাইতে পারে তাহলে এটা বাক্য হবে। আচ্ছা, এটা আমাদের শেষ। এখন আমরা আসি আমাদের সার্থক বাক্যে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো। সার্থক বাক্যের বৈশিষ্ট্য আমরা এরকমভাবে পয়েন্ট দিয়ে লিখবো। প্রথমে লিখবা বাক্য, তারপরে কোলন দিয়ে সংজ্ঞা লিখে উদাহরণ লিখবা, এরপরে সার্থক বাক্যের বৈশিষ্ট্য লিখে কোলন দিয়ে বাক্যে লিখবা, পরীক্ষায় লিখবা যেভাবে লেখা আছে। তো আমরা শুরু করতেছি। আমরা জানি একটি সার্থক বাক্যের 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক। এগুলো হচ্ছে প্রথমত আকাঙ্ক্ষা, পরবর্তীতে আসক্তি, পরবর্তীতে যোগ্যতা। তো যদি কেউ বলো স্যার আমি যদি এগুলো একটু এলোমেলো করে লিখি, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, তাহলে কি হবে না? হ্যাঁ, তাহলেও হবে, তবে সৌন্দর্য হবে না। তুমি যদি উত্তরটা লিখো আগে পরে উত্তর হবে, কিন্তু সৌন্দর্য হবে না। সৌন্দর্যের উপর ডিপেন্ড করে একটা নাম্বার দেওয়া হয় গ্রামারে, যদিও সবার ক্ষেত্রে সেম না। সৌন্দর্য সবাই মেনে করতে পারে না, যার মধ্যে যে লিখতে পারে। তবে উত্তর যদি এলোমেলো করে লেখো কোনো সমস্যা নেই, তবে সঠিক লিখে আসতে হবে। নাম্বার যে কমা দিয়ে এরকম না, নাম্বার দিবে হয়তো বা দেখা যাবে কোনো স্যার ম্যাডামের কাছে ভালো লাগছে একটু বাড়া দিছে, বা ভালো লাগে না একটু কমায় দিছে, যদিও কমা দেওয়ার কোনো চান্স নাই, তারপরও আমার মতে সাজায় লিখলেই সুন্দর হয় বেশি। প্রথমে আকাঙ্ক্ষা, পরে আসক্তি, পরে যোগ্যতা, এইভাবে লিখলেই সৌন্দর্য হয় সবচেয়ে বেশি। কথা কি বুঝছো? মনে থাকবে যা বললাম? আচ্ছা ঠিক আছে, তো চলো এখন আমরা এই ক খ গয়ের যে পুরোপুরি ব্যাখ্যা সেটা একটু ভালো করে আলোচনা করি। প্রথমত আমাদের এইটার মূল কথা লিখতে হবে, আকাঙ্ক্ষা মানে কি, সংজ্ঞা লিখতে হবে আর কি। হ্যাঁ, আকাঙ্ক্ষা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য একটি পদের পর অন্য পদ শুনবার যে ইচ্ছা, শুনতে পাওয়ার যে আকাঙ্ক্ষা বা একটা কামনা বাসনা, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। ঠিক আছে, মনে রাখবা, একটি বাক্যের অর্থ পরিপূর্ণভাবে বোঝার জন্য একটি পদ শুনবার পর অন্য পদ শুনবার যে ইচ্ছা, তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। যেমন আমাদের এখানে যে উদাহরণটা লেখা আছে, যদি বলা হয় ছেলেরা ফুটবল, শুধু এতটুকুই বলে আমি থেমে গিয়েছি, ছেলেরা ফুটবল, তাহলে বক্তার কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে? বলতো, ছেলেরা ফুটবল পায়নি। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আরেকটু বাকি ছিল, কিছু একটা অংশ যেটা শুনতে তুমি আগ্রহী। তাহলে বলতেছে ছেলেরা ফুটবল, তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণ বোঝা যায় না, শ্রোতার আরও কিছু শুনবার ইচ্ছা থাকে বা আছে। তো এক্ষেত্রে যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলছে, হ্যাঁ এই কথাটা দ্বারা কিন্তু তুমি বুঝতেছো যে ছেলেরা মাঠে খেলা করতেছে ফুটবল, তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়। নিবৃত্ত মানে হচ্ছে পরিপূর্ণ হয়ে যায়, আর সেই সঙ্গে একটি সার্থক বাক্য কি হয়, প্রকাশিত হয় বা বিবেচিত হয়। এটাই হচ্ছে আকাঙ্ক্ষা।
সবাই দেখো তো উদাহরণটা বুঝতে পারলা কিনা? জি স্যার, আবার একটু বলেন। আচ্ছা, আবার একটু বলবো। এখন শুনো, যদি আমি বলি তোমাকে, আমি একটা প্রশ্ন নিলাম, আমি তোমাকে, জাস্ট এটাই, আর কিছু বলি নাই, আমি তোমাকে, কিছু বুঝছো? আমি তোমাকে কি, এটার কি অর্থ আছে? শোনো, আমি তোমাকে এর মানে কি? এর কিছু মানে হয়? আমি যদি বললাম যে আমি তোমাকে, এটা কোনো মানে নাই। যদি বলি আমি তোমাকে পছন্দ করি, এর একটা মানে আছে। অথবা আমি তোমাকে ঘৃণা করি, এর একটা মানে আছে। আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে লাভ করি, এর একটা অর্থ আছে। কিন্তু আমি তোমাকে, এর কোনো কি অর্থ আছে? অর্থ নাই। তো এই যে বললাম আমি তোমাকে, এতটুকু বলে থেমে গেলে কিন্তু এই পরিপূর্ণ বাক্যর অর্থ মিন হয় না। এই বাক্যটা কিছুই বোঝায় না। তো আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে লাভ করি, এই পরিপূর্ণ হচ্ছে আমাদের বাক্য। এখন এই পরিপূর্ণ বাক্যের অর্ধেক বইলা বাকি অর্ধেক যদি না বলি, সেটাই আকাঙ্ক্ষা। সাপোজ আমি তোমাকে লাভ করি, কথা যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা হচ্ছে পরিপূর্ণ বাক্য। এখন যদি আমি বলি আমি তোমাকে, বাকিটা বলি নাই, এখন তুমি কি মনে করবা? বলবা স্যার আমাকে বলতে পারতো, স্যার আমাকে ঘৃণা করে, স্যার আমাকে ভালোবাসে, কি বলবে কি বলবে? এই যে একটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ভাব, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা, জানতে চাওয়ার একটা ইচ্ছা। এই যে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে, তো চিন্তা করবা স্যার কি বলবে, আমি স্যার আমাকে কি ভালোবাসে নাকি ঘৃণা করে নাকি কি কি, মানে একটা মনের মধ্যে এটা কি কাজ করবে। তো এই বিষয়টা জানার যে ইচ্ছা বা আগ্রহ, এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অর্থাৎ একটা পরিপূর্ণ বাক্য অর্ধেক বইলা বাকি অর্ধেক না বলাই হচ্ছে আকাঙ্ক্ষার পরিচয়। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমার এই কথা নিয়ে মাইন্ড করো না যে স্যার কি উদাহরণ দিল, অন্য কোনো উদাহরণ পাইলো না। আসলে উদাহরণ দিলে তোমরা সহজে বুঝবা, এই জন্য আমি একটা উদাহরণ দিলাম। এই উদাহরণ নিয়ে তোমরা আবার ডিপলি আলোচনা করো না যে স্যার এটা কেন বললো, স্যার আমাকে লাইক করবে কেন, এটা কোন কথা, ক্লাসের মধ্যে কেন এরকমভাবে বলবে। আসলে এটা জাস্ট উদাহরণ দেওয়া। তোমাদের শিক্ষার বিষয়ে আমরা যে কোনো উদাহরণ দিতে পারি, পজিটিভলি উদাহরণ দিতে পারি, তা এটা নিয়ে মানে বেশি ডিপলি আলোচনা করার প্রয়োজন নাই। ওয়ালাইকুম সালাম। বা এটা নিয়ে কোনো মানে অন্য মাইন্ডে চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাটা বলা। ওকে, তো আকাঙ্ক্ষা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলতে পারো আমাকে। এনিওয়ান কোনো প্রশ্ন আছে আকাঙ্ক্ষা নিয়ে? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এবার খ নঙে চলে আসি আমরা, আসক্তি। এই আসক্তিটা আসলে কি? আকাঙ্ক্ষা বুঝতে পারলাম যে অর্ধেক বলছি বাকি অর্ধেক বলি না, এটা আকাঙ্ক্ষা বুঝলাম। তো আসক্তিটা কি? আসক্তিটার অর্থ হচ্ছে যে তুমি যদি কোনো কিছু বলতে চাও, একটির পর একটি পথ সাজাবা, তো সেই সাজানোটা যদি সুবিন্যস্ত হয়, পরিপাটি হয়, তাহলে সেটা হবে আসক্তি। যদি পরিপাটিভাবে না সাজায় বাক্যটার মধ্যে, তাহলে এটা হবে না, মানে আসক্তির একটা লোপ পাওয়া যাবে। আসক্তি মানে সংক্ষেপে সাজানো আর কি, পদগুলো সুবিন্যস্তভাবে সাজিয়ে তোলা। যেমন বাক্যের অর্থ সুসংহত করার জন্য, সুসংহত মানে সুন্দর করার জন্য, একটি বাক্যের অর্থ সুন্দর করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। অর্থাৎ একটা বাক্য তুমি বলতে চাচ্ছ, সেই বাক্যের যে যতগুলো পদ রয়েছে সেই পদগুলো সুন্দরভাবে একটির পর একটি, একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, এভাবে সাজিয়ে লিখবা, তাহলে এটা বললে বুঝতে সহজ হয় বা একটা অর্থ পাওয়া যায়, সেটা কি বলা হয়? আসক্তি। তো এটা বুঝতে আমাদের উদাহরণ দিতে হবে। যেমন এখানে যদি বলা হয় মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, বাক্যটি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করেছে। খেয়াল রেখো কি বলতেছে, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আমাদের মুক্তিযোদ্ধারা কি করেছে? দেশ স্বাধীন করেছে। তো এই বাক্যটা কিন্তু পরিপূর্ণ সুন্দর বাক্য, এই কথাটা বললে সবাই বুঝবে যে হ্যাঁ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, এই কথার মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলা হয় স্বাধীন, মানে এই যে বাক্য আছে, এর পদ আছে কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এই পদগুলোকে তুমি এলোমেলো করে ফেলো, প্রথমে বলো স্বাধীন, পরে বলো মুক্তিযোদ্ধারা, তাহলে কি দাঁড়ায় দেখো তো, স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, তাহলে কিছু হইল? এ কথাটা কি কিছু বোঝা যায়? স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, এটা কি কোনো অর্থবোধক কোনো বাক্য হইল, বা এই বাক্য দ্বারা কোনো রসকস আছে? কিছু বোঝা যায়? কিছু বোঝা যায় না। তার মানে একটি বাক্যের পদগুলোকে এলোমেলো করে যদি বলো, তাহলে সেখানে আসক্তির অভাব হয়েছে। অর্থাৎ
আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের এই মুহূর্তে আমরা এখান থেকে আবার আলোচনা শুরু করতেছি। তো বলতেছিলাম আসক্তি। আসক্তি মানে হচ্ছে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে পদগুলোকে একটা বাক্যে তৈরি করা। এটা হচ্ছে কি আসক্তি। তো যে বলতেছিল মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, এটা বললেই হয়, সুন্দর একটা অর্থ প্রকাশ পায়। কিন্তু স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন, তাহলে পদ বিন্যাসের বিশৃঙ্খলা হয়ে যায়, এটা অর্থ বোঝায় না কিছুই। আর এই বিশৃঙ্খলার কারণে বাক্যটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তাই যথার্থ অর্থ প্রকাশ করার জন্য পদগুলোকে ঠিকঠাক জায়গায় সুন্দরভাবে বসিয়ে বাক্যের আসক্তি রক্ষা করতে হয়। এটা হচ্ছে আসক্তির ব্যাপার। কথা কি বুঝছো? রেসপন্স করো। আচ্ছা, তো এই যে আমি আমার মতো করে একটা উদাহরণ দিই, সেই উদাহরণটা তোমরা বুঝতে পারবা। সাপোজ যদি বলা হয় আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি, যদি এটা বলা হয়, তাহলে এরকম যদি বলা হয়, কথাটা যে এলোমেলো করে বলি, আমি তোমাকে ভালোবাসি, 3টা ওয়ার্ড, হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে, তাও হয়, কিন্তু কিছু কিছু অর্থ বুঝবা। ভালোবাসি যদি আগে বলি আমি তোমাকে, তাও হয়। অথবা যদি বলে যে তোমাকে আমি ভালোবাসি, তাও কিন্তু মিলে, অর্থ কিন্তু বোঝা যায়। কথা বুঝতেছ কিনা? আমি তোমাকে ভালোবাসি, এটা হচ্ছে মেন। এখন ভালোবাসিকে আগে নিয়ে আসো, ভালোবাসি আমি তোমাকে, তাও কিন্তু অর্থ বোঝা যায়। বোঝা যায় না? কথা বলো নাকে, রেসপন্স করো। এটা বুঝতে হবে তোমাদের, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এই যে ভালোবাসি আগে, তারপর আমি তোমাকে, অথবা ভালোবাসি তোমাকে আমি, এটাও কিন্তু অর্থ বোঝা যায়। তো এমনও কিছু মানে বাক্য থাকবে, যে বাক্যগুলোর পদগুলো এলোমেলো করলে তুমি বুঝতে পারবা যেটা কি বুঝাইছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে আসক্তি বুঝতে একটু কষ্ট হবে। যে উদাহরণটা আমি দিলাম একটু আগে, তো আমি তোমাকে ভালোবাসি, এই বিষয়টা যদি আমি এলোমেলো করে পদগুলো বলি, তাও কিন্তু তুমি অর্থ বুঝতে পারবা। তো এরকম কিছু বাক্য থাকবে, সেই বাক্যগুলোর এলোমেলো পদ যদি তোমাকে বলা হয়, তুমি ধরতে পারবা না। তো এগুলো প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে বুঝবা। ওকে, তো আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আসক্তি মানে হচ্ছে গিয়ে পদগুলোকে এলোমেলো করে যদি বলা হয়, তাহলে দেখা যায় অর্থ পরিপূর্ণভাবে বোঝা যায় না, সেক্ষেত্রে বলা হয় আসক্তির অভাব। তো পদগুলো সুন্দরভাবে সাজিয়ে লিখলে পরিপূর্ণ সুন্দর একটা অর্থ প্রকাশ করে, সেটাকেই বলা হয় আসক্তির পরিপূর্ণ প্রয়োগ। তো কারো কোনো প্রশ্ন আছে এই 2 নাম্বার ব্যাখ্যায় আসক্তিতে যা বলছি আমি? থাকলে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমাদের কমপ্লিট। এরপরে আমরা যাচ্ছি লাস্ট, সেটা হচ্ছে যোগ্যতা। এই যোগ্যতা বলতে আমরা কোন যোগ্যতা বুঝি? মানুষের যে জ্ঞান বিবেক সেরকম? হ্যাঁ, ঠিক ওরকমই। তুমি যে জায়গায় কথা বলবা, যেই মাপকাঠিতে কথা বলবা, কথাও যদি এলোমেলো বলো, তাহলে সেটা তোমার যোগ্যতার অভাব, তাই না? এই যোগ্যতা বলতে মানুষের জ্ঞান বিবেকের যোগ্যতা, সেটাকেই মূলত বোঝানো যায়। তো এটার সংজ্ঞাটা কী হবে? বাক্যের অন্তর্গত বা ভেতরের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনকে যোগ্যতা বলে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যতগুলো পদ থাকবে, সেই পদসমূহের যে একটা ভাবগত মিলবন্ধন আছে বা অর্থগত মিলবন্ধন, সেটা যদি ঠিক থাকে, তাহলেই সেটা হবে যোগ্যতা। তো এটা কীরকমভাবে কাজ করে? যদি বলা হয় তোমাকে যে চৈত্রের রোদে খরা হয়েছে, এই কথাটা যদি বলা হয় চৈত্রের রোদে খরা হয়েছে, মানে চৈত্র মাসে খরা হয়। কারণ কি, চৈত্র মাসে প্রচণ্ড রোদ হয়, আকাশে কোনো বৃষ্টি নাই, কিছু নাই, শুধু রোদ আর রোদ। তো চৈত্রের রোদে কি হয়? মাটি ফেটে চৌচির হয়ে যায়, তাকে বলে হয় খরা। তো চৈত্রের রোদে কি হয়? খরা হয়। তো এটা একটা সার্থক বাক্য। কথা কি বুঝছো? চৈত্রের রোদে খরা হয়। কথা বইলো, রেসপন্স করো। আচ্ছা, যদি বলা হয় চৈত্রের রোদে বন্যা হয়, চৈত্রের রোদে বন্যা হয়, তাহলে কি এই বাক্যের সঠিক ভাব প্রকাশ পেয়েছে? পায়নি। চৈত্র মাসে তো মানে শুকনা একবারে কাঠফাটা রোদ, এখানে বন্যা হবে কোথায়? বৃষ্টি তো পড়েই না। তো এখানে বলতেছে তাহলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ চৈত্রের মাসে রোদ্রে খরা হতে পারে, বন্যা নয়। এইভাবে লিখে দিলেই আমাদের মোটামুটি এই পুরো যে বাক্যের সার্থক, বাক্যের যে গুণগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, সম্পূর্ণ লেখা হয়ে যাবে। উদাহরণসহ লিখতে হবে এবং আমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে মোটামুটি আমরা 5-এ 5 ইনশাল্লাহ পেয়ে যাব, অথবা 10-এ 10 পেয়ে যাবো ইনশাল্লাহ। এটা আমাকে জানাও, আমি যে ব্যাখ্যাগুলো দিয়ে বুঝাইলাম বুঝতে পারলা কিনা।
জি স্যার। আচ্ছা, তো একটু ওয়েট করো 1 মিনিট, আজান দিচ্ছে, আজানের পরে আমরা একটু কিছু কথা বলে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। চলে যেও না, 1 মিনিট ওয়েট করো। আমরা চলে আসছি আবার ক্লাসে। এবার শুনতে পাচ্ছ কি না একটু আমাকে জানাও, শুনতেছো? জি স্যার। আচ্ছা, তো এখন আমি তোমাদের কাছে যোগ্যতার একটু উদাহরণ চাচ্ছি। তোমরা এরকম কিছু বাক্য বলো তো যে বাক্যগুলোতে যোগ্যতার অভাব রয়েছে, আমি একটু শুনি। বলতে পারবা? সূর্য পশ্চিম দিকে ওঠে। হ্যাঁ, ওকে, ভেরি গুড। সূর্য পশ্চিম দিকে ওঠে, সুন্দর একটা বাক্য বলছো, থ্যাংক ইউ। রুদ্র বলছো, হয়েছে। এরকম আরো কয়েকটা বাক্য বলো, বাকিরা শুনি। স্যার রাতের বেলা আকাশে চাঁদ দেখা যায়। না, ঠিকই তো আছে এটা। রাতের বেলা আকাশে চাঁদ দেখা যায়, এটা তো ঠিক আছে। না না, কথা হচ্ছে যে এরকম কোনো মানে বাক্য বলবা যে বাক্যগুলোতে যোগ্যতার অভাব রয়েছে, আমি সেরকম চাচ্ছি। রাতে আকাশে সূর্য দেখা যায় এটা বললে কিন্তু ওটা হইতো, যোগ্যতার অভাব ছিল। কথা বুঝছো? রাতের বেলা আকাশে সূর্য দেখা যায় এটা হয়তো একটা যোগ্যতাহীন, কারণ রাতের আকাশে চন্দ্র দেখা যায়, সূর্য দেখা যায় না। ওকে, আচ্ছা, এরপরে বাকিরা দেখো, চেষ্টা করতো, একটু বলার চেষ্টা করতো এরকম হয় কিনা, আর দু একটা বলো। বলো। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে। পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘোরে, ভেরি গুড। হ্যাঁ, এটাও হয়, কারণ আমরা জানি সূর্য কেন্দ্র করে পৃথিবী ঘুরে, পৃথিবী কেন্দ্র করে সূর্য ঘুরে না। আচ্ছা, তো মোটামুটি আশা করি বুঝতে পারছো, বাকিরা যারা আসো মোটামুটি পারবা, চেষ্টা করলে প্র্যাকটিস করলে পারবা। তো এখন আমাদের মেইন যে কথা সেটা হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা যেগুলো পড়লাম, এই যে আমরা পড়ে আসলাম, আমাদের সম্পূর্ণ যে অংশটা ছিল, আমাদের যে বাক্য আঁকে বলে, বাক্যের যে আদর্শ গুণগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো টিসি। তারপর হচ্ছে আমাদের এই বাক্যের উদাহরণ সহ যে আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা, এটা তো আমরা পড়ে ফেলছি। এখন তোমাদের বাড়ি কাজটা হবে
এই যে আমি পড়লাম বাক্যের পুরো ব্যাপারটা, এটা তোমরা ভালো করে মুখস্থ করবা। 3টা পয়েন্টের উদাহরণ সহ মুখস্থ করে ব্যাখ্যাগুলো সহ আমাকে না দেখে লিখে দেখাবা। এটা হচ্ছে তোমাদের আগামীকালের বাড়ির কাজ। এই কাজটা তোমাদের করতে হবে। না দেখে বাক্য কাকে বলে, বাক্যের 3টা অর্থর বৈশিষ্ট্য সহ উদাহরণ সহ লিখে আমাকে দেখাবা। এটাই বাড়ির কাজ থাকবে। কথা কি বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ, আমি এটা ছবি তুলে দিব, তোমরা এটা দেখে দেখে মুখস্থ করে না দেখে আমাকে লিখে দেখাবা। সবাই কি বাড়ি পড়া জানতে পেরেছো বা বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটু কষ্ট করে অফলাইনে যেইভাবে তোমাদের রুটিন মতো পড়াচ্ছি রেগুলার এরকম রুটিন মতো পড়ো আর ক্লাস করার চেষ্টা করো। আর আমি খুশি হয়েছি তোমরা ক্লাসে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। নিয়মিতভাবে ক্লাস করবা, অফলাইনে বাড়ি পড়াটা পড়বা, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আরেকটা রিকোয়েস্ট হলো তোমরা সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা পড়ার জন্য। অনলাইনে তো ক্লাস করতেছো, প্লাস অফলাইনে কলেজে সিলেবাস মতো পড়বা, ইনশাল্লাহ হয়ে যাবে। দুইভাবে পড়লেই মোটামুটি আমাদের সিলেবাস A to Z কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।